ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন যে কৃষি দর্শন মানেই কৃষি বিষয়ক বিভিন্ন আলোচনা। আমাদের সঙ্গে থাকেন কৃষি বিশেষজ্ঞরা, যাদের অভিজ্ঞতাপূর্ণ মতামত কৃষক বন্ধুদের খুবই সাহায্য করে তাদের কৃষিকাজের নানান কাজে। আজকে আমরা আলোচনা করব যে বর্ষা পরবর্তী সময়টাতে কিভাবে মৎস্য চাষিরা তাদের মাছের যত্ন নেবেন বা পরিচর্যা করবেন। এ বিষয়ে বলার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন বনস্পতি বিশ্বাস, ট্রেনিং সুপার, FFDA বীরভূম। নমস্কার। বর্ষা তো চলছে, কম বেশি ভালোই বৃষ্টি হচ্ছে, চলেও যাবে বর্ষা ধীরে ধীরে। তারপরের যে সময়টা, সেই সময়টাতে মাছ চাষিরা কি করবেন যদি আপনি একটু আগাম বলে দেন। বর্ষার সময় আমরা দেখেছি পুকুরগুলো টইটম্বুর হয়ে যায়, জল পূর্ণ হয়ে যায়। সাধারণত প্রতি মাসে মাছ চাষের ক্ষেত্রে নির্দিষ্ট সার ব্যবস্থা রয়েছে। সেটা হচ্ছে প্রথমের দিন অর্থাৎ মাসের প্রথমেই চুন দিতে হবে। চুন দিয়ে জলের পিএইচ বা অম্লত্বটাকে দূর করতে হবে, পিএইচটাকে বাড়াতে হবে, বাড়িয়ে 7.5 করতে হবে। এই জন্য বিঘা প্রতি 5 থেকে 10 কেজি চুন আগের দিন রাত্রে ভিজিয়ে পরের দিন পাতলা করে দিতে হবে। এছাড়া জৈব সার যেমন গোবর বা পোলট্রি লিটার অথবা পচানো সর্ষে খোল কিংবা পচানো বাদাম খোল, এটা জৈব সার হিসেবে দেওয়া যেতে পারে। গোবর দিলে 2 থেকে 3 কুইন্টাল প্রতি বিঘায় দেওয়া যায়, সর্ষে খোল হলে পচিয়ে 30 কেজি দেওয়া যায়, পোলট্রি লিটার হলে 70 থেকে 80 কেজি দেওয়া যায়। এছাড়া ইউরিয়া এবং ফসফেট, যেটা রাসায়নিক সার বলি, সেটা খুব সামান্য হলেও বিঘা প্রতি 3 কেজি ইউরিয়া এবং 5 থেকে 6 কেজি সুপার ফসফেট প্রতি মাসে 1 বিঘার জন্য জলে গুলে প্রয়োগ করতে হবে। এটা হচ্ছে মাসের সাধারণ পরিচর্যা। এইখানে আমি একটু সময়টা জেনে নিই যে মোটামুটিভাবে কোন মাসগুলোর কথা আপনি বলছেন। আমরা এটা হচ্ছে সমস্ত মাসের কথাই বলছি, মানে যতদিন মাছ চাষ চলবে ততদিন মাসে পরিচর্যা ব্যবস্থা এরকম। কিন্তু আমরা যদি এটা লক্ষ্য করি যে আগামী 2 মাস অর্থাৎ বর্ষার ঠিক পরবর্তী সময়ে কি ঘটতে চলেছে, সেটা একটু অন্যরকম হতে পারে। সেটা আমরা আলোচনা করব। অনেক সময় দেখা যায় যে চাষি বন্ধুরা ভীষণ চিন্তিত যে মাছের যে স্বাভাবিক আকার বা বৃদ্ধি সেটা হচ্ছে না, তো সেই ক্ষেত্রে কি কোনো বিশেষ পরিচর্যা নিতে হবে? অবশ্যই। যদি আমরা দেখি যে মাছের বৃদ্ধি হচ্ছে না, তাহলে চাষিরা আমাদের সঠিক করে যদি জানান যে কোন মাছের বৃদ্ধি হচ্ছে না, সেক্ষেত্রে তাদের সেই মতো পরামর্শ দেওয়া যাবে। যেমন আমি আগেই বলে রাখি যে কাতলা মাছ বৃদ্ধি না হওয়ার মূল কারণ হচ্ছে তারা জুপ্ল্যাঙ্কটন বা প্রাণীকণা খায়। এই প্রাণীকণার সমবেত রং হচ্ছে বাদামি বা ধূসর। জলের মধ্যে জৈব সার যথেষ্ট পরিমাণে না দিলে এই প্রাণীকণা তৈরি হয় না, ফলে নিয়মিত জৈব সার প্রয়োগের ফলে কাতলা মাছের বৃদ্ধি নিশ্চিত করা যায়। এছাড়া জলের পিএইচ অর্থাৎ খারত্বের মাত্রা একটু বেশি রাখতে হবে। 7.5-এর উপরে না থাকলে কাতলা মাছের বৃদ্ধি বন্ধ হতে পারে, সেজন্য বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন। আর একটা মাছ হচ্ছে সিলভার কার্প। এদের উচ্চ পিএইচ তো দরকার, তার সঙ্গে দরকার সবুজ রঙের জল, অর্থাৎ খুব হালকা সবুজাভ কালার জলে যদি থাকে, অর্থাৎ উদ্ভিদকণা প্রচুর পরিমাণে থাকে, তাহলে সিলভার কার্পের বৃদ্ধিটা ভালো হয়। সিলভার কার্পের জন্য পুকুরে কোবাল্ট ক্লোরাইড বিঘা প্রতি 10 গ্রাম এবং নিয়মিত সুপার ফসফেট, বিশেষ করে সিঙ্গেল সুপার ফসফেট বিঘা প্রতি 5 থেকে 6 কেজি প্রতি মাসে নিয়ম করে দিতে হবে। তাতে জলের কালার সবুজ হবে এবং সিলভার কার্প বৃদ্ধি পাবে। এবং এর সঙ্গে মৃগেল মাছ যেহেতু পচা পদার্থগুলো খায়, এবং মৃগেল মাছের একটা বিশেষ অসুবিধা হচ্ছে জলের তলায় অ্যাসিড তৈরি হলে মৃগেল মাছ বাড়ে না। সেই জন্য জলের তলায় যাতে কার্যকরী হয়, বিশেষ করে ক্ষার দূর হয়, সেজন্য ডলোমাইট প্রয়োগ করা দরকার বিঘা প্রতি 20 কেজি। আর পচানো জৈব পদার্থ পুকুরের তলায় দিলে মৃগেল মাছগুলো ভালো বাড়বে। এই সময় মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি যে পুকুরগুলো বর্ষার জলে ভর্তি, তাতে কি কোনো মাছের অসুবিধা হয় এবং কি কি ধরনের অসুবিধা, তার কিভাবে সেই সমস্যাগুলোকে দূরে সরানো যাবে? হ্যাঁ, বর্ষার জলে কানায় কানায় পূর্ণ মানে বৃষ্টির জলে পূর্ণ। বৃষ্টির জল মানে আম্লিক জল বা অ্যাসিডিক জল। স্বাভাবিকভাবেই আমাদের মাছের ক্ষেত্রে আমরা ক্ষারীয় জল রক্ষা করার কথা বলে থাকি। তো ক্ষারীয় জল করতে গেলে এই অ্যাসিড জলকে ক্ষারীয় করতে গেলে একটু বেশি মাত্রায় চুন প্রয়োগ করা দরকার। তাই এই সময় চাষিদের উচিত পিএইচটা পরীক্ষা করে যথোপযুক্ত পরিমাণ চুন প্রয়োগ করে জলের পিএইচ যাতে প্রতিদিন 7.5 থাকে তার ব্যবস্থা নেওয়া। দ্বিতীয়ত, জল অতিরিক্ত বাড়ার ফলে বা আজকে এখন বৃষ্টি তখন রোদ, এরকম একটা ফ্লাকচুয়েটিং বা পরিবর্তনশীল আবহাওয়ার মধ্য দিয়ে ঠান্ডা গরম, এর ফলে মাছের যে খাদ্যকণা সেটা কেটে যায় বা কমে যায় বা মরে যায়। এই জন্য আমরা নিয়ম করে যদি 1 মাসের সার একবারে না দিয়ে 4 সপ্তাহে ভাগ করে দেওয়া যায়, তাহলে নিয়মিতভাবে এই প্ল্যাঙ্কটনটা তৈরি হবে এবং সেটা সাস্টেন করবে বা সারা মাস ধরে বজায় থাকবে।
এভাবে আমরা প্ল্যাঙ্কটন বা মাছের খাদ্যকে সুস্থিত রাখতে পারি। আর কি খাবার দেওয়া যায়? এছাড়া পরিপূরক খাবার দেওয়া যায়, যেটা জলে যদি কোনো কারণে খাদ্য কমে যায় সেই জন্য সার প্রয়োগ করে খাবার তৈরির চেষ্টা আমরা করব। পাশাপাশি জলের গভীরতা যখন বেড়ে যায় তখন মাছের অনেক বেশি খাদ্য গ্রহণ ক্ষমতা বাড়ে এবং জলে অক্সিজেন বাড়ে, এই জন্য মাছ বেশি খেতে পারে। স্বাভাবিকভাবে বাইরে থেকে কিছু পরিপূরক খাবার দেওয়া খুব জরুরি। এই পরিপূরক খাবার 1 কুইন্টাল মাছকে প্রতিদিন 2 কেজি দেওয়া যেতে পারে এবং এই খাবারটা দিতে গেলে বস্তায় ছোট ছোট পুটলি করে জলের তলায় ঝুলিয়ে দিয়ে দেওয়া যায় বা ছোট ছোট ডাব করে সেটা জলের তলায় ট্রেতে বা কুলোর মতো কোনো পাত্রে পরিবেশন করা যায়। এই যে পরিপূরক খাবারের কথা আপনি উল্লেখ করলেন, এটা কৃষক বন্ধুরা কোথায় পাবেন? বাড়িতে তৈরি করবেন নাকি কিনবেন? ঠিকই, কিনতে পাওয়া যায়। বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে খাবার তৈরি করেছেন। তবুও চাষি যদি মনে করেন কম খরচে নিজের মতো করে তিনি খাবার তৈরি করতে পারেন, বাজারে খোলা বাজারে যা পাওয়া যায় সর্ষে খোল, বাদাম খোল, মাছের গুঁড়ো এবং সয়াবিন খোল, এই 4টেকে 5 কেজি মাছের গুঁড়ো, 10 কেজি সয়াবিন খোল, 10 কেজি বাদাম খোল এবং 15 কেজি সরষা খোল, এই মিলিয়ে 40 কেজি যদি প্রোটিন এবং ফ্যাট জাতীয় পদার্থ, পাশাপাশি 30 কেজি ভুট্টার গুঁড়ো এবং 30 কেজি চালের গুঁড়ো, এই 60 কেজি কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য, সবটাই গুঁড়ো করতে হবে আলাদা করে, গুঁড়ো করে মিশিয়ে নিতে হবে সুন্দরভাবে। এই মিশ্রিত খাবার মাছের খাবার, এইটা 1 কুইন্টাল মাছকে প্রতিদিন 2 কেজি, যদি খাদ্য কম থাকে পুকুরে, প্রাকৃতিক খাদ্য কম থাকে, তাহলে 3 কেজি হারে দেওয়া যেতে পারে। এই একটা পরিমাণের কথা সবসময় বলা হয় যে কোনো খাবারের ক্ষেত্রেই বা সারের ক্ষেত্রেই হোক না কেন, এই পরিমাণটার ব্যাপারে খুব সতর্ক থাকা উচিত না যারা মাছ চাষ করবেন? কারণ অনেক সময় দেখি যে তারা ভাবেন যে বেশি বেশি খাবার দিলেই হয়তো খুব ভালো ফল পাওয়া যাবে। এটাতে আপনি কি বলবেন? না, এখন ব্যাপার হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রেই একটা জিনিস প্রযোজ্য যে পৃথিবীর যত প্রাণী আছে সবাই গড় নিজের ওজনের 4 থেকে 6% খাবার দৈনিক খেয়ে থাকে। তো মাছও 4 থেকে 6% খাবার খাবে। আমরা যেহেতু পুকুরে ছাড় দিয়ে কম খরচে প্ল্যাঙ্কটন বা মাছের খাবার তৈরি করছি, তাই সেই খাবারটা 4% খাবে, বাকি 2% আমরা একটু দামি মুখরোচক খাবার, পরিপূরক খাবার আমরা দেব। অর্থাৎ মাছেদেরও মুখরোচক খাবার লাগে। একদম অন্য একটা কথায় আসি যে আপনি 3টে মাছের মোটামুটিভাবে উল্লেখ করেছেন, রুই, সিলভার কার্প এবং মৃগেল। আর কোন কোন মাছ এই সময় বিশেষভাবে বৃদ্ধি পায় এবং তাদের যত্ন কিভাবে নেওয়া উচিত? আমরা এই সময়টা অর্থাৎ বর্ষা পরবর্তী সময়, বিশেষ করে এই জুলাইয়ের শেষ, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই মাসগুলোতে বিশেষভাবে 3টে মাছ বাড়ে। তার মধ্যে 3 ধরনের রুই মাছ বাড়ে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের দেশীয় রুই, খুবই ভালো মাছ, খুবই সুস্বাদু এবং পুষ্টিকর এবং তার সঙ্গে দামিও। এই রুই মাছের যত্নের জন্য একটা জিনিস বলে রাখা প্রয়োজন যে এরা প্রধানত খায় পচা উদ্ভিদ এবং শ্যাওলা, পচা আধপচা উদ্ভিদ এবং শ্যাওলা। যে পুকুরের তলায় পচা আধপচা উদ্ভিদ এবং শ্যাওলা নেই সেই পুকুরে রুই মাছ বাড়ে না। তাই চাষিদের উচিত গোবর দিয়ে সুবাবুল, কৃষ্ণচূড়া পাতা অথবা যে কোনো নরম ঘাস পাতা অথবা জলের তলায় থাকা নরম ঝাঁঝি কেটে কুচিয়ে গোবরের সঙ্গে মাখিয়ে 7 থেকে 10 দিন বা 15 দিন রেখে সেটা যখন কম্পোস্ট হয়ে গেল তখন সেটা পুকুরের তলায় নামিয়ে দেওয়া এবং সেই সঙ্গে নিয়মিত চুন এবং জাল টানা দেওয়া দরকার। রুই মাছের ক্ষেত্রে এরকম। আমেরিকান রুই মাছ তলাকার প্রাণী হলেও এদের অ্যাসিড সিকনেস বা আম্লিক জল হলে এরা ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই জন্য ডলোমাইট প্রয়োগ করে পুকুরের তলাকার পরিবেশ শোধন করা দরকার। এবং এরা যেহেতু পচা জৈব পদার্থ খেয়ে থাকে, তাই সামগ্রীগুলি থেকে শুরু করে মাছ মাংসের ছাট, এমনকি কষাইখানা থেকে নিয়ে আসা মাংসের ছাট, এটাকে যদি সিদ্ধ করে বা গোবরের সঙ্গে মিশিয়ে পচিয়ে দেওয়া যায় তাহলে আমেরিকান রুইয়ের অতিরিক্ত বাড়ন্ত হবে। আরেকটি মাছ এই বর্ষার পরবর্তী সময় বাড়ে, সারা বছরই বাড়ে, তবে এই সময়টা খুব দ্রুত বাড়ে, সেটা হচ্ছে গ্রাস কার্প বা ঘেঁষো রুই বলি। এই ঘেঁষো রুইয়ের প্রধান খাদ্য হচ্ছে কাঁচা ঘাস বা কাঁচা শাকসবজি। তো যেহেতু জলজ আগাছা প্রচুর পরিমাণে নরম এই সময় হয়, যদি পুকুরে নাও থাকে তবুও আমরা বলবো যে বাইরে থেকে খানা খন্দ, নদী নালা, খাল বিল, এতে প্রচুর জলজ ঝাঁঝি হয়ে থাকে, জলের তলায় নরম যে সমস্ত শ্যাওলা, সেগুলো তুলে এনে নিয়মিত যদি গ্রাস কার্প মাছকে পুকুরে রেখে খাওয়ানো হয় তাহলে গ্রাস কার্প মাছের দ্রুত বৃদ্ধি হবে। তার মধ্যে বিশেষ পছন্দের খাদ্য হচ্ছে, প্রাকৃতিক খাদ্য হচ্ছে নাজা বা কাটা শ্যাওলা এবং তার সঙ্গে পাতা ঝাঁঝি বা হাইড্রিলা বলি আমরা। আরেকটা হচ্ছে পাটা শ্যাওলা বা সেটার নাম ভ্যালিসনারিয়া। এই 3 প্রজাতির ঘাস বা জলজ আগাছা পেলে অতি দ্রুত বৃদ্ধি হয়। অর্থাৎ মোটামুটিভাবে মাছ ভেদে তাদের খাবারের ভেদাভেদটাও হচ্ছে। অবশ্যই। একটা জিনিস আমার নিজের জানতে ইচ্ছে করছে বা আপনার কাছ থেকে শ্রোতা বন্ধুদের বা দর্শকদের জানাতে ইচ্ছে করছে যে
নানান ধরনের নতুন প্রজাতির মাছ এখন চাষ করা হচ্ছে, সেগুলো হয়তো কোনো কোনো সময় এক্সপেরিমেন্টাল, কোনো সময় সেগুলো হয়তো অনেক দিন হয়েও গেছে করা। সেই মাছগুলোর যদি আপনি দু একটা উল্লেখ করেন এবং তাদের কি বিশেষ যত্ন। এখন আমাদের সামনে যেহেতু মাছের চাষটা যেমন বাড়াতে হবে, প্রোডাকশন বাড়াতে হবে, পাশাপাশি মাছের বাজারে স্বাদের যে বৈচিত্র্যকরণ, মানুষ সেই একঘেয়ে মাছ খেতে খেতে একদিন ক্লান্ত হয়ে পড়ছে, সেই সময় নতুন স্বাদ নিয়ে আসা। আর বিশেষ করে আমরা আজকে রেস্টুরেন্টে ফাস্ট ফুডে মাছ খাচ্ছি, স্বাভাবিকভাবেই সেই ধরনের মাছ, বোনলেস ফিশ বা কাঁটাবিহীন মাছ, এগুলো তৈরি করার ক্ষেত্রে আমাদের একটা প্রয়োজনীয়তা এসে পড়েছে। সেই কাঁটাবিহীন মাছের মধ্যে উল্লেখযোগ্য হলো প্রথমত পাঙাশ, দ্বিতীয়ত দেশীয় মাগুর এবং তৃতীয়ত পাকু বা রূপচাঁদা মাছ। এই তিনটি মাছের কাঁটা অত্যন্ত কম, মাত্র একটাই মাঝখানে কাঁটা থাকে, আর কোনো কাঁটা থাকে না। স্বাভাবিকভাবে এই তিনটে মাছ আমরা আলাদা করে চাষ করতে পারি। মনে রাখতে হবে, পাঙাশ মাছ যেহেতু পচা জল, দূষিত জল, নোংরা জল এবং হাজা মজা ডোবাতে ভালো হয়, কারণ সেখানে রুই কাতলা মাছ বাঁচে না, বাঁচলেও ঠিকমতো বাড়ে না, সেই সব পুকুরগুলো চাষ করার পক্ষে অনুপযুক্ত। কিন্তু সেই সব পুকুরে পাঙাশ দারুণভাবে চাষ করা যায়, অতি কম যত্নের মধ্য দিয়ে পাঙাশ সহজেই বেড়ে ওঠে। এত বার বৃদ্ধি এদের যে 6 মাসের মধ্যে একটা পচা পুকুরে একটি পাঙাশ, ওই 10 থেকে 20 গ্রাম ওজনের পাঙাশ পোনা 6 মাসে প্রায় 500-700-1 কেজি পর্যন্ত হয়ে যায়, মানে খুবই দ্রুত বাড়ে। এছাড়া পাকু বা রূপচাঁদা মাছ, এটা বাইরে থেকে এসছে, আমাজন নদী বা ব্রাজিলের আমাজন নদীর মাছ। এটা পিরানহার একরকম জ্ঞাতি গোষ্ঠী আর কি বলা যায়। সেই মাছটাকে আলাদা করে যে চাষ করা যায়, এরা সিদ্ধ করা খাবার, বিশেষ করে মটর, ছোলা, তার সঙ্গে সর্ষে খোল, বাদাম খোল, মাছের গুঁড়ো, এগুলো মিশিয়ে দিলে সিদ্ধ করা খাবার, রান্না করা খাবার যদি পুকুরে দেওয়া যায়, এরা দারুণভাবে খেয়ে থাকে এবং খাবারের বিনিময়ে এরা সুন্দর বাড়ে। তবে এদের একটা স্বভাবগত বৈশিষ্ট্য হচ্ছে, এরা যদি খাবার না পায়, খাবারে যদি টান পড়ে, তাহলে এরা অত্যন্ত হিংস্র বা মাংসাশী হয়ে ওঠে। পাশাপাশি যদি রুই কাতলা থাকে, তাকে কামড়ে খামচে নষ্ট করে, নিধন করে এবং তারপর তার মাংস খুবলে খেয়ে থাকে। তাই পাকুকে বা রূপচাঁদাকে পারলে আলাদা পুকুরে আলাদা করেই চাষ করা উচিত, যার নাম মোনোকালচার বা এককভাবে চাষ। যদি না করা হয়, তাহলে পাকুর খাবার আগে দিয়ে পরে আমরা রুই বা কাতলার জন্য খাবার দেব। এছাড়া মাগুর মাছ চাষ, দেশীয় মাগুরের চারা ইদানিং বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে। দেশীয় মাগুরের চারা যদি আলাদা করে ছাড়ি, ছোট ছোট ডোবা 2 কাটা 4 কাটা আমাদের বাড়ির চারিপাশে পড়ে থাকে, সেগুলো ঠিকমতো ব্যবহার হয় না। সেখানে আমরা অতিরিক্ত মাত্রায়, অর্থাৎ বিঘাপতি 1000টা রুই কাতলার পোনা ছাড়ি, কিন্তু সেখানে বিঘাপতি 5000টা মাগুরের পোনা ছাড়া যায়। কারণ এরা অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে, ফলে জলের মধ্যে কতটা অক্সিজেন আছে তার নিয়ে ওরা অসুবিধা হয় না, বাতাস থেকে অক্সিজেন নিতে পারে। তাই বেশি মাত্রায় পোনা রেখে অল্প পরিচর্যা, অর্থাৎ গোবর বা চুন দিয়ে পুকুর প্রস্তুত করলাম এবং তারপরে নিয়মিত কিছু গোবর তলায় সন্ধ্যেবেলা নামিয়ে দিলাম, লাইট জ্বালিয়ে কিছু পোকামাকড়কে নিয়ে এসে জলের মধ্যে ফেললাম। এইভাবেও যদি আমরা চাষ করতে পারি, তাহলে মাগুর থেকেও আমরা যথেষ্ট পরিমাণ উৎপাদন পেতে পারি। আলোচনাটা খুবই ইন্টারেস্টিং, মানে অন্তত আমার তাই মনে হয়েছে, আশা করি আমাদের দর্শকদেরও তাই লাগবে। কারণ বনস্পতি বিশ্বাসের কাছ থেকে আমরা যা যা শুনলাম, তার প্রত্যেকটি ছত্রে ছত্রে কিন্তু নানান অজানা কথা লুকিয়ে রয়েছে। অর্থাৎ আমরা যারা মাছে ভাতে বাঙালি, মাছ খেতে ভালোবাসি, তারা শুধু খাই, কিন্তু এই তার পেছনের যে ইতিহাসটা, তার যত্ন, কিভাবে কোন মাছের কোন খাবার ভালো লাগে, কোন মাছ কখনো কখনো আবার রেগেও যায় ঠিক সময়ে খাবার না পেলে, অর্থাৎ সব খুঁটিনাটি তথ্যগুলো আজকে আমরা জানলাম। আশা করি আমাদের দর্শক বন্ধুরা এই আলোচনার থেকে খুবই উপকৃত হলেন। শ্যামু ভাই, সরকার বলছে যে পূর্ব ভারতে দ্বিতীয় হরিত ক্রান্তি আসবে। আরে সে তো পাঞ্জাব হরিয়ানায় হয়েছিল, এখানে তো শস্যের উৎপাদনও কম। সরকারের কথায় কিছু তো সত্যতা হবে। আসলে এখানে বৃষ্টি 3 গুণ হয়। চলো বৈজ্ঞানিকের নম্বর লাগানো যাক। আরে বাহ, এসে গেছেন। নমস্কার প্রধানমশাই। হ্যাঁ ভাই, উর্বর জমির মূল্যকে বোঝো, শুধু প্রয়োজন সঠিক ধরন আর প্রযুক্তি গ্রহণ করার। পূর্ব ভারতে সরকার কম গভীর নলকূপ আর বোরওয়েলের নির্মাণের জন্য সহায়তা দিচ্ছে। কিন্তু সরকার থেকে আর কি পাবো? ভরপুর সাহায্য, জমির প্রস্তুতি থেকে নিয়ে ফসলের কাটাই পর্যন্ত প্রযুক্তিগত পরামর্শ। 1000 হেক্টয়ারের অজস্র এলাকায় চাল আর গমের বিশেষ প্রদর্শনী চলছে। আরে বাহ, তাহলে তো আমাদের ক্ষেত সবুজে ভরে উঠবে। এই স্বপ্ন কি সত্যি হবে? হ্যাঁ নিশ্চয়ই, পূর্ব ভারত এখন হরিত ক্রান্তির অগ্রদূত। আসুন একসাথে মিলে কদম বাড়ায়। আজকে আমরা আলোচনা করব হাইব্রিড ধানের পরিচর্যা এই প্রসঙ্গে। আলোচনার জন্য স্টুডিওতে আমাদের মধ্যে রয়েছেন বিশ্বভারতীর পল্লী শিক্ষা ভবনের অধ্যাপক ভোলানাথ মণ্ডল। নমস্কার। ভোলানাথ দা নমস্কার, স্বাগত।
এই হাইব্রিড ধান যেটা এখন খুবই শোনা যাচ্ছে, এটা কি আসলে, এটা যদি একটু পরিচয় দেন। আমরা প্রথমে যে ধান চাষ হতো আমাদের দেশে বা সারা পৃথিবীতে, সেটা লোকাল বা দেশি জাতের ধান, তারপরে আসে হাই ইল্ডিং বা উচ্চ ফলনশীল জাতের ধান, এবং এখন সেই সঙ্গে সংকর জাত বা হাইব্রিড ধানের চাষের প্রবণতা দেখা দিচ্ছে চাষিদের মধ্যে। এটি আর কিছুই না, এটি হলো দুটি দূর সম্পর্কীয় জাতের আর কি, দূর সম্পর্কীয় কাঙ্ক্ষিত জাতের মধ্যে কৃত্রিম উপায়ে পরাগ মিলন ঘটিয়ে যে প্রথম প্রজন্মের বীজ তৈরি করা হয় সেটাই হলো হাইব্রিড বীজ। এবং দ্বিতীয় প্রজন্মে এই বীজের কিন্তু গুণাগুণ বর্তমান থাকে না, আর এই বীজের ফলন মোটামুটিভাবে 15 থেকে 20% বেশি উচ্চ ফলনশীল ধানের চেয়ে। আচ্ছা, মানে অনেকটাই উচ্চ ফলনশীল এমনি ধান যেটা আমরা চাষ করি তার থেকে, তার চেয়ে বেশি। আচ্ছা, কেন এই চাষে কৃষক বন্ধুদেরকে এত উৎসাহিত করা হচ্ছে সেটা যদি একটু বলেন। হ্যাঁ, এর প্রধান কারণ হচ্ছে যে আমাদের জনবিস্ফোরণ, যে হারে গাণিতিক হারে আমাদের পপুলেশন বাড়ছে, মানুষের সংখ্যা বাড়ছে, কিন্তু জমির সংখ্যা আবার কমে আসছে জ্যামিতিক হারে। কারণ রাস্তাঘাট, ঘরবাড়ি নির্মাণ, কলকারখানা তৈরি, এবং আগে যে একান্নবর্তী পরিবার ছিল সেটা ভেঙে এখন নিউক্লিয়ার ফ্যামিলি হয়েছে। সেই নিউক্লিয়ার ফ্যামিলির জন্য প্রত্যেকে আলাদা আলাদা বাড়ি তৈরি করতে হচ্ছে, সেহেতু জমির পরিমাণ কমছে। সুতরাং একটা নির্দিষ্ট পরিমাণ জমি থেকে এই বিশাল পরিমাণ জনসংখ্যাকে খাওয়াতে গেলে আমাকে সেই রকম ধানের জাতের চাষ করতে হবে যে ধান অনেক বেশি ফলন দেবে। অবশ্যই, হ্যাঁ, সেই জন্য আমাদের হাইব্রিড ধানের চাষের কথা ভাবতে হচ্ছে। তো এই ধান চাষ অতটা জনপ্রিয় হয়নি কেন যতটা হওয়ার কথা? হ্যাঁ, একটু এই প্রসঙ্গে একটুখানি বলে নিই যে হাইব্রিড ধানের ফলন মোটামুটি আমরা যদি ন্যাশনাল অ্যাভারেজ ভাবি, সেটা 4 থেকে 5 বা 6 টন অবধি হয় পার হেক্টর। কিন্তু দেশি নয়, যেটা আমাদের হাই ইল্ডিং ভ্যারাইটি, তার ন্যাশনাল অ্যাভারেজ হলো 2.5 থেকে 3 টন। একটা বিস্তর ফারাক আছে এখানে, প্রায় ডবল। এবং যদি ভালোভাবে পরিচর্যা করা যায় তাহলে দেখা যাচ্ছে 8 থেকে 9 টন অবধিও হতে পারে। চীনে এর মধ্যে একটা সুপার হাইব্রিড বলে আর একটা জাতেরও চাষ করা হচ্ছে, যার ফলন 12 থেকে 15 টন এবং তার বেশি। কিন্তু তবুও এই জাতের সম্প্রসারণ বা প্রচার তেমন হয়নি। তার কারণ হলো খাদ্যাভ্যাস। এটা সাধারণত জাপানি এবং চীনারা ওরা একটু চটচটে ভাত খেতে পছন্দ করেন। এর কারণ হলো অ্যামাইলোপেকটিন বলে একরকম কেমিক্যাল থাকে, যেটার জন্য চটচটে হয়। আমরা যেটা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আমরা কিন্তু সবাই একটু ঝুরঝুরে ভাত খেতে পছন্দ করি। সেই জন্য প্রথমত এটাই সবচেয়ে বড় কারণ। তারপরে হচ্ছে যে অ্যাওয়ারনেস, কৃষক বন্ধুদেরকে তেমনভাবে অ্যাওয়ারনেস করা হয়নি যে হাইব্রিড ধান চাষ করুন এবং সেটাকে 2-3 মাস পরে খেলে এই যে চটচটে ভাবটা একটু কমে আসবে, সেগুলো জানানো হয়নি ঠিকভাবে, মানে সবার কাছে সেভাবে পৌঁছায়নি। এইগুলো সচেতনতা বৃদ্ধি করতে হবে। আর একটা আছে যেটা এর প্রথম প্রজন্মের বীজ থেকে যে দ্বিতীয় প্রজন্মের বীজ যেটা তৈরি হবে, সেই বীজ যদি আবার কৃষক বন্ধু মাঠে লাগান তাহলে কিন্তু তা থেকে কোনো রকম ফলন পাওয়া যাবে না। সুতরাং কৃষক বন্ধুকে সেদিকে সতর্ক থাকতে হবে। আর রেট, 1 কেজি বীজের দাম 250 থেকে 400 টাকার মধ্যে ধানের জাত অনুযায়ী। সেখানে হাই ইল্ডিং ভ্যারাইটির মোটামুটি 30 থেকে 35 টাকা প্রতি কেজি। সেই জন্য কৃষক বন্ধু প্রথমে পিছিয়ে পড়েন যে এত কস্টলি ধান। কিন্তু আমরা যে উদ্দেশ্যে এটাকে বাড়ানোর কথা বলছি সেটা যদি করতেই হয় তাহলে তো আমাদের ভাবতেই হবে হাইব্রিড ধান চাষের কথা। এবং সেক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে চাষ পদ্ধতি তো মোটামুটি সবাই জানেন, কিন্তু পরিচর্যাটা কিভাবে আমরা কোন কোন দিকগুলোর উপর লক্ষ্য রাখবো, যে নজর রাখবো প্রথম থেকে এই ধান চাষ করতে গেলে? প্রথম হচ্ছে বীজ। হ্যাঁ, আমাদের এই বিভিন্ন এলাকায় যে সমস্ত বীজগুলো আছে আর কি, হাইব্রিড ধানের বীজ যেগুলো চাষ হচ্ছে, তার মধ্যে দেখতে হবে যে কোনগুলো বোরোতে চাষ করার জন্য উপযুক্ত এবং কোনগুলো আমনে বা কোনগুলো উভয় ক্ষেত্রেই চাষ করা যাবে। তার মধ্যেও দেখা যায় অ্যারাইজ 6444 নামে একটা জাত আছে, আবার অ্যারাইজ 6444 গোল্ড, তেজ, অ্যারাইজ তেজ এবং অ্যারাইজ 6124, এই জাতগুলো স্বল্পমেয়াদী এবং বোরো জন্য খুব উপযোগী এবং আমনেও চাষ করা যাবে। তাছাড়া PHB 71, 27, P31, NK 5251, PAC 835, এই জাতগুলো অত্যন্ত উপযোগী আমাদের পশ্চিমবঙ্গে চাষ করার জন্য এবং অনেক জায়গায় পরীক্ষামূলকভাবে চাষও হচ্ছে। এছাড়া কৃষি দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর KH2
এবং রাজলক্ষ্মী বলে আরও দুটো জাত কৃষক বন্ধুদেরকে দিয়ে উৎসাহিত করছেন মিনিকিট হিসাবে দিয়ে, এবং সেখানে ব্যাপক ছাড়াও দেখা গেছে এবং ফলনও ব্যাপক। এদিক দিয়ে আমাদের জাত সিলেকশনটা ঠিক করতে হবে। জাত সিলেকশনের পরে যেটা আমরা বলি যে বীজ শোধন করতে হবে, সেই বীজ শোধনটা অবশ্যই ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে মানে জৈব উপায়ে করা ভালো। জৈব উপায়ে করলে এর যে শিকড়ের পরিমাণটা অনেক বাড়ে। আর সার প্রয়োগ করতে হলে যেটা বর্ষাকালে যেটা উচ্চ ফলনশীল ধান তার চেয়ে একটু বেশি লাগে। এখানে মোটামুটি আমরা যেটা সার প্রয়োগ করতে বলি 90-50-50 কেজি নাইট্রোজেন, ফসফরাস অ্যান্ড পটাশ পার হেক্টর। কিন্তু আমাদের এই 90 কেজি নাইট্রোজেন হাইল্ডিং ভ্যারাইটির ক্ষেত্রে হলে সেটা দিতে হতো 1/4, হাফ অ্যান্ড 1/4 এইভাবে ভাগ করে দিতে হতো 3টে স্প্লিট ডোজে। এখানে কিন্তু আমরা দেবো 1/3, 1/3, 1/3। হ্যাঁ, তার কারণ পাশকাঠি ছাড়ার সময় যদি বেশি পরিমাণে নাইট্রোজেন না পাওয়া যায় তাহলে হাইব্রিড ধানের পাশকাঠি কম ছাড়বে। হাইব্রিড ধানের পাশকাঠি কম ছাড়লে শীষের সংখ্যা কম পাবো এবং শীষে ধানের সংখ্যাও কম পাবো, সেক্ষেত্রে ধানের ফলন কমে যাবে। এছাড়া যেটা দেখা গেছে যে আমাদের বীরভূমের এলাকাটা বলি, বীরভূম এলাকার আন্ডুলেটিং ল্যান্ড মানে উঁচু নিচু জায়গা আছে, বৃষ্টিপাতের পরিমাণও মোটামুটি কম। এইখানে কিন্তু হাইব্রিড ধানের ব্যাপক সম্ভাবনা থাকলেও বীরভূমে তেমনভাবে সফলতা আসেনি, বরঞ্চ পুরুলিয়ায় ব্যাপকভাবে এই হাইব্রিড ধানের চাষ হচ্ছে। এছাড়া আমি যদি অন্য ডিস্ট্রিক্টগুলো ভাবি তাহলে কোচবিহার, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে ব্যাপকভাবে প্রসার হয়েছে এবং অন্য এলাকাগুলোতে কিন্তু তেমনভাবে হয়নি। আচ্ছা, তো এক্ষেত্রে এই ধানের পরিচর্যার ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় থাকে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের রোগের আক্রমণ এবং তার হাত থেকে শস্যকে রক্ষা করা। এইটা সম্পর্কে যদি একটু বলেন। হ্যাঁ, রোগ এবং পোকা এই মানে বায়োটিক ফ্যাক্টর, রোগ পোকার আক্রমণ, ঠিক এই দুটো কিন্তু ব্যাপকভাবে সমস্ত রকম ধানেই আক্রমণ ঘটে, হাইব্রিড ধানের ক্ষেত্রেও বাদ নেই। মানে এটা মনে হয় চাষি ভাইদের প্রথম প্রশ্ন থাকে যে রোগ পোকা কিভাবে আমরা বাঁচাবো, এবং সব ফসলের ক্ষেত্রে, ধানের ক্ষেত্রে তো বটেই। হ্যাঁ, হাইব্রিড ধানের রোগের ভিতরে অন্য রোগগুলোর চেয়েও ব্যাকটেরিয়া লিভ ব্লাইট মানে ব্যাকটেরিয়া জনিত ধসা যেটা হয়, এই রোগটি কিন্তু ব্যাপকভাবে দেখা যায়। এই রোগটি সিমটমস হচ্ছে মানে যেটা লক্ষণ, উপরের দিক দিয়ে শুকিয়ে নেমে আসে নিচের দিকে কিনারা বরাবর, এবং পরের দিকে ব্যাপকভাবে লেগে গেলে গাছগুলো পুরো শুকিয়ে যায় এবং ব্যাপক ক্ষতির সম্ভাবনা থাকে। তো সেই জন্য এখন হাইব্রিড কিছু জাত মানে বাজারে এসছে, যেমন অ্যারাইজ 4464 গোল্ড বললাম, এবং আরও একটা আছে অ্যারাইজ ম্যাজিক, যেটা কিন্তু এই বিএলবি মানে ব্যাকটেরিয়া লিভ ব্লাইট সহনশীল। আচ্ছা, হ্যাঁ, এবং এই রোগটি মাঠে যদি লেগে যায় তাহলে আমাদের যে সমস্ত কৃষি জমিতে ব্যবহারযোগ্য অ্যান্টিবায়োটিক পাওয়া যায় যেমন স্টেপটোসাইক্লিন, সেটা প্রতি 10 লিটার জলে 6 গ্রাম যদি গুলে স্প্রে করা যায় তাহলে কিন্তু মুক্তি পাওয়া যেতে পারে এর হাত থেকে। তবে এর পরিমাণের উপর নির্ভর করে, কারণ 9:10, কোনোটা 9:1, কোনোটা আছে 6 গ্রাম 60 লিটার জলে গুলে স্প্রে করতে হবে, এরকম বিভিন্ন রকম আছে, সেটা দেখে নিতে হবে কোনটার কীরকম লেভেলে দেওয়া আছে। এছাড়া যে ঝলসা, তারপরে আপনার খোলা পচা, এই রোগগুলোও হয়ে থাকে। ঝলসার জন্য ট্রাইসাইক্লাজোল, এটা 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে খুব ভালো ফল পাওয়া যায়। এছাড়া খোলা পচার জন্য যেটা হচ্ছে প্রোপিকোনাজোল 1.5 গ্রাম মানে 1.5 গ্রাম প্রতি লিটার জলে ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে কিন্তু ভালো ফল পাওয়া যায় এর বিরুদ্ধে। আর বীজ শোধনের সময় একটু খেয়াল রাখতে হবে যে আমরা যদি লবণ জলে শোধন করে নিতে পারি, অনেক সময় কি হয় হাইব্রিড রাইস বা যে কোনো রাইসের সঙ্গেই ওই খোলা পচার জীবাণুর কিছুটা মিশে আসতে পারে, মানে ওটা স্ক্লেরোসিয়া সর্ষের দানার মতো একরকম অঙ্গ সংস্থানগত অংশ থাকে যেটা আসে, সেটা যদি লবণ জলে আমরা শোধন করে নিই সেটা ভেসে ওঠে, তখন আমরা ওটা আলাদা করে ফেলে দিতে পারি বেছে। এছাড়া পোকা, যেমন নর্থ বেঙ্গলে ভ্যাপু পোকা, এটা ব্যাপকভাবে দেখা যায়। সেজন্য মাটিতে যদি আমরা দানাদার কীটনাশক যেমন কাটা হাইড্রোক্লোরাইড বা ফিপ্রোনিল, এগুলো নির্দিষ্ট পরিমাণে ওটা কাটা হাইড্রোক্লোরাইড 25 কেজি প্রতি হেক্টরে অথবা ফিপ্রোনিল 20 কেজি প্রতি হেক্টরে প্রয়োগ করা যায়, তাহলে কিন্তু এই রোগ পোকার হাত থেকে বাঁচা যেতে পারে। আর পরিচর্যার ক্ষেত্রে আর কোন দিকগুলোর উপর প্রথম থেকেই কৃষক বন্ধুদের নজর রাখতে হবে? হ্যাঁ, সবচেয়ে বড় কথা যেটা বীজ শোধন করতে হবে সেটা বললাম, একদম সেটা তো একদম প্রাথমিক মানে প্রতিকারের আগে করা উচিত। হ্যাঁ, একদম প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এবং তারপরে যেটা যে
বীজ যেটা নিচ্ছি সেটা অবশ্যই দেখতে হবে যেটা যেন প্রথম জেনারেশনের বীজ হয়। দ্বিতীয় জেনারেশনের বীজ হলে কিন্তু মনে হবে যেন নানা রকম ধান মিশে আছে, কোনোটা উঁচু কোনোটা নিচু, কোনোটা ফলন হয়েছে কোনোটা হয়নি, কারণ সেগ্রিগেশন হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু ফলন কৃষক বন্ধু পাবেন না, সেদিকে খেয়াল রাখতে হবে। অনেক কৃষক বন্ধু ভাবলেন যে ওর মাঠে ভালো ধান হয়েছিল ওখান দিয়ে সংগ্রহ করে নিয়ে আসলাম, এটা করলে হবে না। ধানের বীজ কিন্তু প্রতিবার কিনতেই হয়, এটা রাখা যায় না বাড়িতে। এটা একটা। আর একটা যেটা আমি বলতে একটু ভুলে গেছি, যে ব্যাকটেরিয়াল লিভ লাইট যেটা বললাম, ওখানে যদি গোচনা, যে দেশীয় প্রযুক্তি যেটা মানে গরুর মূত্র, সেটা যদি 1 লিটার প্রতি 10 লিটার জলে মিশিয়ে স্প্রে করা যায়, তাহলে ওই ব্যাকটেরিয়াল লিভ লাইট এবং ঝলসা এই দুটোর ক্ষেত্রেই ব্যাপক ফলন পাওয়া যায়, মানে ফল পাওয়া যায়। হ্যাঁ, এটা একটা দিক। আর একটা জলের দিকটা আছে, যেটা এই হাইব্রিড রাইস কিছুটা কিন্তু খরা সহনশীল। হ্যাঁ, মানে কোন সময়টাতে হয় এটা যদি বলে দেন। মানে হ্যাঁ, খরা আপনার বোরোতে এবং আমন দুটোতেই করা যাবে, কিন্তু বেশি জল রাখা যাবে না, যেন 6 ইঞ্চির বেশি জল না থাকে, হাফ ফুট আর কি, 6 ইঞ্চির বেশি জল না থাকে ধানের গাছের গোড়ায়। এবং জল যদি কমেও যায়, মানে একদম জমি যদি শুকিয়েও যায়, সেক্ষেত্রেও কিন্তু ধানের ফলন পাওয়া যেতে পারে। তবে হাইল্ডিং জাতের চেয়ে বেশি পাওয়া যাবে, তবে আশানুরূপ ফলন পাওয়া যাবে না। কিন্তু আপনাকে দেখতে হবে যাতে বেশি জল না থাকে, আবার একদম না শুকিয়ে যায়। হ্যাঁ, মানে এই জল দাঁড়িয়ে রইল প্রচুর পরিমাণে, তাহলে একেবারে গোড়া পচা মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এইটা দেখতে হবে। এছাড়া আরো কিছু নতুন পোকা এবং মাকড় যেগুলো এখন দেখা দিচ্ছে, যেমন সিডমাইট, বাইরে থেকে দেখলে মনে হয় যেন কিছুটা এটা খোলা পচা রোগ হয়েছে। সেটা লক্ষণটা খোলা পচা রোগের মতো, কালচে হয়ে গেছে খোলার নিচের দিকটায়। সেক্ষেত্রে কিন্তু মাইট নাশক, মাকড় নাশক কোনো বিষ, যেমন নিম তেল নির্দিষ্ট মাত্রায় যদি স্প্রে করা যায় তাহলে কিন্তু, বা নিম খোল যদি মূল চাষে দেওয়া যায়, সেক্ষেত্রে ভালো ফলন পাওয়া যেতে পারে। তো আপনি যে বলছেন যে বীরভূমে এটার খুব বেশি প্রসার ঘটেনি, এটা কি বীরভূমে হতে পারে না? হ্যাঁ, কারণ এখন গভর্নমেন্ট যে সমস্ত স্কিমগুলো নিয়েছে তার মধ্যে একটা NFSM মানে ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন এবং BGREI ব্রিঙ্গিং গ্রিন রিভলিউশন ইন ইস্টার্ন ইন্ডিয়া বলে যে দুটি প্রোগ্রাম নিয়েছেন, সেই দুটি প্রোগ্রামের মাধ্যমে কিন্তু চাষিদেরকে সচেতনতা বাড়ানো হচ্ছে। এবং ব্যাপকভাবে সচেতনতা বাড়ানোর জন্য যে কন্টিগুয়াস 1000 হেক্টর জমিতে চাষ করতে হবে, এইভাবেই গভর্নমেন্ট কৃষক বন্ধুদেরকে উৎসাহিত করছেন। এবং এই প্রসঙ্গে একটা কথা আমি বলি, যে ছোটবেলায় মানে যখন মাধ্যমিকে পড়তাম তখন একটা কবিতা পড়েছিলাম ভারতচন্দ্র রায়ের, অন্নপূর্ণা ও ঈশ্বরী পাঠিনী, যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তা ভবিষ্যতে এমন দিন আসছে যখন জমির পরিমাণ খুব কমে যাবে, তখন অল্প সংখ্যক জমি থেকে যদি আমাদের বিশাল পরিমাণ জনসংখ্যাকে খাওয়াতে হয়, তাহলে কিন্তু ওই হাইব্রিড রাইসেই ফিরে আসতে হবে। ভোলানাথদা, খুব ভালো লাগলো আলোচনা, একটা খুব সুন্দর আলোচনা শুনলাম। হাইব্রিড ধান চাষ এটা মানে ক্রমশ কিন্তু প্রচার পাচ্ছে এবং প্রসার পাচ্ছে বিভিন্ন অন্যান্য জেলাতে। আমার ধারণা যে বীরভূমেও নিশ্চয়ই সেটা আমরা দেখতে পাবো যে প্রচুর পরিমাণে এই হাইব্রিড ধানের চাষ হচ্ছে, তার জন্য দরকার সচেতনতার। আশা করি এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিছুটা হলেও সচেতন করতে পারলাম এই হাইব্রিড ধান চাষ সম্পর্কে। আমের আম আটিরও দাম। আচ্ছা বাচ্চারা, তোমরা এটার একটা উদাহরণ দাও তো। মাস্টার মশাই, আমার বাবা একটা ক্ষেতে 2টো ফসল ফলায়, এইটাই তো হলো আমের আম আটিরও দাম। আচ্ছা, তুমি কার ছেলে? আমি হরিয়া চাষির ছেলে। কৃষকদের পাঠশালায় শেখা কথা গ্রহণ করো। গমের মতো মুখ্য ফসলের সাথে ছোলা, মসুর, মটর, তিল বা সূর্যমুখী ইত্যাদি লাগাও আর দ্বিগুণ মুনাফা কামাও। NFSM এর সহায়তার আলো প্রত্যেকটা ক্ষেতের জন্য ভালো। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।